একটা দেশ যেখানে মানুষ নিজেদের নম্র বলে, ভদ্র বলে, সৎ বলে দাবি করে, অথচ সেই একই দেশে প্রতিদিন খবরের কাগজে ভরে থাকে ছিনতাই, চুরি আর প্রতারণার খবরে। একটা দেশ যেখানে নদী তিনটা, পদ্মা, মেঘনা, যমুনা, জীবন দেয়, ফসল দেয়, মাটি গড়ে দেয়, অথচ সেই মাটির মানুষগুলোই বলে সুখ নাই। একটা দেশ যার বয়স 1000 বছরেরও বেশি, যে মাটিতে সাম্রাজ্য এসেছে, গিয়েছে, ভাষার জন্য রক্ত ঝরেছে, স্বাধীনতার জন্য একটি জাতীয় অস্ত্র তুলে নিয়েছে, অথচ আজও পরিচয় প্রশ্নে সেই মাটির মানুষ দ্বিধায় ভোগে। একটা দেশ যেখানে 17 কোটির বেশি মানুষ বাস করে, এমন একটা জায়গায় যার আয়তন পৃথিবীর মানচিত্রে প্রায় অদৃশ্য এক বিন্দু, তারপরও এই মাটি বিশ্বকে দিয়েছে পোশাক, দিয়েছে সঙ্গীতে, দিয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার। এটা কোনো সাধারণ ভ্রমণ ভিডিও না, এটা একটা জাতির সম্পূর্ণ প্রতিকৃতি, ইতিহাস, সংস্কৃতি, ভূগোল, অর্থনীতি আর মানুষের মনস্তত্ত্ব মিলিয়ে। এটা বাংলাদেশ। আজকে ডকুমেন্টারির বর্ডারে আপনাদের জানাবো বাংলাদেশ নিয়ে সমস্ত কিছু খুঁটিনাটি বিষয়। ডকুমেন্টারির বর্ডারে সবাইকে স্বাগতম। দক্ষিণ এশিয়ার একটা দেশ যার সীমানা প্রায় সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে ভারত, আর দক্ষিণে পূর্ব কোণে মিয়ানমার, দক্ষিণে বিশাল বঙ্গোপসাগর, আয়তনে বিশ্বের 92তম দেশ, কিন্তু জনসংখ্যায় বিশ্বের 8মতম। এই একটা তথ্যই বলে দেয় এই দেশটা কতটা ঘন বসতিপূর্ণ, কতটা তীব্র এখানকার জীবন সংগ্রাম। রাজধানী ঢাকা কোটি মানুষের শহর, যেখানে প্রতিদিন লাখো স্বপ্ন জন্ম নেয় আবার হারিয়ে যায়। এই ভিডিওতে আমরা গভীরভাবে জানবো বাংলাদেশের ইতিহাস, ভূগোল, ভাষা, সাহিত্য, ধর্ম, সংস্কৃতি, খাদ্য, সঙ্গীত, চলচ্চিত্র, ক্রীড়া, শহর ও গ্রাম জীবন, অর্থনীতি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা, এত সম্ভাবনা, এত সমৃদ্ধ ঐতিহ্য থাকা সত্ত্বেও এই জাতির মনস্তত্ত্বে কেন এত দ্বন্দ্ব? চলুন শুরু করি একদম শুরু থেকে। বাংলাদেশকে বলা হয় নদী মাতৃক দেশ। এই দেশের অস্তিত্বেই আসলে নদীর দান। এই ভূমি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলের অংশ। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, বদ্বীপ, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3 নদী ছাড়াও দেশ জুড়ে ছড়িয়ে আছে ছোট বড় শত শত নদী। হিমালয়ের বরফ গলা পানি আর বর্ষার মৌসুমে বৃষ্টি মিলে প্রতি বছর নতুন করে গড়ে দেয় এই মাটি। পলিমাটির উর্বরতায় দেশটা হয়ে উঠেছে কৃষি প্রধান এক ভূখণ্ড। ঋতু বৈচিত্র্যে 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। বিশ্বের খুব কম দেশে এমন স্পষ্ট ঋতুচক্র দেখা যায়। প্রতিটি ঋতু নিয়ে আসে আলাদা রং, আলাদা ফসল, আলাদা উৎসব। বেশিরভাগ এলাকা সমতল হলেও উত্তর পূর্বে সিলেটের পাহাড় টিলা, দক্ষিণ পূর্বে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের পাহাড়ি ভূমি, আর দক্ষিণে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, সুন্দরবন। এই বিচিত্র দেশটাকে দেয় এক অনন্য চিত্র। কিন্তু এই নদী আবার এই দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জের কারণ। বন্যা, নদী ভাঙন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি। যে নদী জীবন দেয় সেই নদী কেড়ে নেয় ঘরবাড়ি। এই দ্বন্দ্ব নিয়েই বেঁচে থাকে এই জাতির নিয়তি। বাংলার ইতিহাস কোনো সাম্প্রদায়িক অধ্যায় না। এই বদ্বীপ ভূমি বারবার হয়ে উঠেছে সভ্যতার কেন্দ্রবিন্দু। মৌর্য আর গুপ্ত সাম্রাজ্যের অংশ ছিল এই অঞ্চল। বঙ্গ, সমতট, কুণ্ড, হরিকেল, এসব প্রাচীন জনপদের নাম আজও ইতিহাসের পাতায় খোদাই করে আছে। মহাস্থানের মতো প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রমাণ করে এই ভূমি সভ্যতা গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব যুগেই। 8ম থেকে দ্বাদশ শতাব্দী বৌদ্ধপাল সাম্রাজ্য গড়ে তুলেছিল সোমপুর বিহারের মতো বিশ্ববিখ্যাত স্থাপনা, যা আজও ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্ত। এই সময় বাংলা ছিল শিক্ষা সংস্কৃতি এক উজ্জ্বল কেন্দ্র। পরে সেন রাজবংশের হাতে ক্ষমতার হাত বদল হয়। ত্রয়োদশ শতাব্দী থেকে বাংলায় মুসলমান শাসনের সূচনা। সুলতানি আমলের বাংলা হয়ে ওঠে স্বাধীন এক শক্তিশালী রাজ্য। পরে মুঘল সাম্রাজ্যের অংশ হয় বাংলা, আর ঢাকা হয়ে ওঠে প্রাদেশিক রাজধানী। এই সময় বাংলার মুসলিম কাপড়ের সুনাম ছড়িয়ে পড়ে ইউরোপ পর্যন্ত। এতই সূক্ষ্ম বুনন যে বলা হতো পুরা একটা শাড়ি একটা আংটির ভেতর দিয়ে গলিয়ে ফেলা যেত। সোনারগাঁও হয়ে ওঠে বাণিজ্যের কেন্দ্র। 18 শতকের মাঝামাঝি থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রভাব বিস্তার শুরু। পলাশী যুদ্ধের পর ধীরে ধীরে পুরো বাংলায় চলে যায় ঔপনিবেশিক নিয়ন্ত্রণে। প্রায় 200 বছরের এই শাসন শুরু হয়েছিল বাণিজ্যের নামে, শেষ হয় নীল চাষীদের উপর অত্যাচার, দুর্ভিক্ষ আর অর্থনৈতিক শোষণে। 1973 সালে দুর্ভিক্ষে লাখো মানুষের মৃত্যু আজও ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান আর উপমহাদেশের দেশভাগ। পূর্ব বাংলা হয়ে যায় পূর্ব পাকিস্তানের অংশ। ভৌগোলিকভাবে পশ্চিম পাকিস্তান থেকে 1000 মাইল দূরে, ভাষা ও সংস্কৃতিতেও ভিন্ন। মাতৃভাষার অধিকারের জন্য ঢাকার রাজপথে রক্ত ঝরায় এই জাতি। 21শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে প্রাণ হারান রফিক, সালাম, বরকতের মতো তরুণেরা। এই আত্মত্যাগ থেকেই জন্ম নেয় জাতীয় পরিচয়ের প্রথম দৃঢ় ভিত্তি। আজ এই দিনটা সারা বিশ্ব পালিত হয় আন্তর্জাতিক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে জাতিসংঘের স্বীকৃতিতে। পাকিস্তানি শাসনের বৈষম্য আর দমন নিরূপণের বিরুদ্ধে 1971 সালে শুরু হয় সহস্র মুক্তিযুদ্ধ। 25শে মার্চের কালোরাত্রি থেকে শুরু করে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। 16 ডিসেম্বরের বিজয় দিবস এই জাতির সবচেয়ে গৌরবের আর সবচেয়ে বেদনার দিন একসাথে। নতুন রাষ্ট্র হিসাবে যাত্রা শুরু করা সহজ ছিল না। দুর্ভিক্ষ, রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন, গণতন্ত্রের সংগ্রাম, 5 দশকে বাংলাদেশ পার করেছে বহু চড়াই উত্তরায়ে। তবু ধীরে ধীরে গড়ে উঠেছে আজকের অর্থনৈতিকভাবে উদয়মান এক জাতি। এই ইতিহাসই বলে দেয়, বাংলাদেশ কখনো সহজে পাওয়া কিছু না। প্রতিটি অধ্যায় সংগ্রাম, প্রতিটি প্রজন্মে আত্মত্যাগ। বাংলা ভাষা বিশ্বের 6ষ্ঠ সর্বাধিক প্রচলিত ভাষাগুলোর একটি, আর একমাত্র ভাষার যার জন্য একটি জাতি প্রাণ দিয়েছে। সাহিত্যে বিশ্ব দরবারে সবচেয়ে বড় গর্বের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া প্রথম অ-ইউরোপীয় ব্যক্তি, যার লেখা গান আজ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যার কবিতা গান আজও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হয়ে বেঁচে আছে। লোকসংস্কৃতি, বাউল গান, ভাটিয়ালি, জারিসারি, গ্রামীণ জীবনের গভীরতম অনুভূতি প্রকাশ। হস্তশিল্প, নকশিকাঁথা, মৎস্যশিল্প, শতাব্দীর পর শতাব্দী ধরে বেঁচে থাকা লোকশিল্পের ঐতিহ্য। বাংলাদেশের সংস্কৃতিতে ধর্মীয় বৈচিত্র্যের গভীরভাবে জড়িয়ে আছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে পাশাপাশি বসবাস করে আসছে। ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা বছরের সবচেয়ে বড় উৎসব। নতুন পোশাক, ঈদগায় নামাজ, আত্মীয় স্বজনের সাথে মিলন মেলা। দুর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব, প্যান্ডেলে আলোকসজ্জা আর ঢাকের বাদ্য। বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব, বিশেষত চট্টগ্রাম অঞ্চলে বড় করে উদযাপিত হয়। বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব, দেশ জুড়ে ছোট পরিসরে হলেও উষ্ণতার সাথে পালিত হয়। পহেলা বৈশাখ বাংলা নববর্ষ, ধর্মনিরপেক্ষ এক সর্বজনীন উৎসব। মঙ্গল শোভাযাত্রা, পান্তাইলিশ, রমনার বটমূলে ছায়ানটের গান। পারিবারিক বন্ধন এই সমাজের ভিত্তি। যৌথ পরিবার প্রথা এখনো গ্রাম অঞ্চলে শক্তভাবে টিকে আছে। যদিও শহরে একক পরিবারের সংখ্যা বাড়ছে, অতিথি পরায়ণতা এই সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। অপরিচিত মানুষকেও ঘরে ডেকে খাওয়ানোর রেওয়াজ এখনো অনেক জায়গায় বহাল। বাংলাদেশের খাদ্য সংস্কৃতি নদী আর কৃষির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। ভাত মাছ জাতির প্রধান খাদ্য, মাঝে ভাতে বাঙালি প্রবাদটাই বলে দেয় এই সংস্কৃতির মূল। ইলিশ মাছ জাতীয় মাছ বর্ষার মৌসুমে বিশেষভাবে জনপ্রিয়। বিরিয়ানি, খিচুড়ি, ভর্তা, বিভিন্ন অঞ্চল ভিন্ন ভিন্ন স্বাদে রন্ধনশৈলী। মিষ্টান্নের রসগোল্লা, সন্দেশ, পিঠা। শীতের মৌসুমে ঘরে ঘরে পিঠা তৈরির উৎসব। চা সংস্কৃতি, রাস্তার মোড়ের চায়ের দোকান এই দেশের সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ, যেখানে রাজনীতি থেকে ক্রিকেট পর্যন্ত সব আলোচনা হয়। সঙ্গীতে বাংলাদেশের ঐতিহ্য বহুমাত্রিক। রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালন গীতি, আধুনিক গান আর সাম্প্রতিক সময়ে ব্যান্ড সঙ্গীত উত্থান তরুণ প্রজন্মের কাছে বিপুল জনপ্রিয়। চলচ্চিত্রে ঢাকায় ছবি নিজস্ব ধারা গড়ে উঠেছে বহু বছর ধরে। পাশাপাশি স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করেছেন বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। ক্রীড়াক্ষেত্রে ক্রিকেট এই জাতির আবেগের নাম। জাতীয় দলের খেলার দিনে রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, পুরো দেশ এক হয়ে যায় টিভির সামনে। ফুটবলও গ্রাম অঞ্চলে জনপ্রিয়, আর কাবাডি জাতীয় খেলা হিসাবে স্বীকৃত। একদিকে ঢাকা কোলাহল, ট্রাফিক জ্যাম, উঁচু দালান, ব্যস্ত জীবন, 24 ঘন্টার শহরের স্পন্দন, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, যেখানে প্রতিদিন গ্রাম থেকে শহরে আসা মানুষের স্রোত বাড়িয়ে দেয় জনসংখ্যার চাপ। চট্টগ্রাম পাহাড় আর বন্দর শহর, দেশের অর্থনৈতিক প্রবেশদ্বার, সমুদ্র বাণিজ্যের প্রাণকেন্দ্র। কক্সবাজার বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত, পর্যটনের অন্যতম প্রধান কেন্দ্র। সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার ম্যানগ্রোভ রাজ্য, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, প্রকৃতির অবিশ্বাস্য জীববৈচিত্র্য। সিলেট চা বাগানের সবুজ ঢেউ, পাহাড়ি মেঘলা প্রকৃতি, ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের শহর। রাজশাহী আম আর রেশমের শহর, শিক্ষানগরী হিসাবে পরিচিত। খুলনা সুন্দরবনের প্রবেশদ্বার, শিল্পনগরী। বরিশাল নদীবিধৌত অঞ্চল, ধানের ভান্ডার। রংপুর ও ময়মনসিংহ কৃষি প্রধান অঞ্চল, লোক সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্য। সেন্ট মার্টিন দেশের একমাত্র প্রবাল দ্বীপ, নীল জলের স্বপ্ন, দক্ষিণের শেষ প্রান্তে এক টুকরো ভিন্ন বাংলাদেশ। একই দেশে এত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের আসল সৌন্দর্য। শহর আর গ্রাম, পাহাড় আর সমুদ্র, বন আর নদী সব মিলে এক অদ্ভুত সুন্দর বৈপরীত্য। গ্রামের সবুজ নদীর কোলে ছোট বসতি, এখানে জীবন ধীর, গতি গভীর। কৃষিকাজ, মাছ ধরা, হাট বাজার, জীবনের ছন্দ চলে ঋতুর নিয়মে। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক এখানে অনেক বেশি নিবিড়। অন্যদিকে শহরে জীবনের প্রতিযোগিতা, ব্যস্ততার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। গ্রাম থেকে শহরে অভিবাসনের স্রোত থামছে না। ভালো শিক্ষা,
চাকরি আর সুযোগের খোঁজে প্রতিদিন হাজার মানুষ পাড়ি জমায় ঢাকার মতো শহরে। এই অভিবাসনই তৈরি করেছে শহরের অবকাঠামোর উপর বিশাল চাপ, যানজট, বাস স্ট্যান্ড সংকট, দূষণ। গার্মেন্ট শিল্প বাংলাদেশকে বিশ্ব বৈচিত্র্যের নতুন পরিচয় দিয়েছে। লাখো মানুষ, বেশিরভাগই নারী, প্রতিদিন পরিশ্রম করে এই শিল্পকে দাঁড় করিয়েছে। বিশ্বের অন্যতম বড় পোশাক রপ্তানিকারক দেশ, দ্রুত বর্ধনশীল অর্থনীতি, বাড়ছে মধ্যবিত্ত শ্রেণী, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্স অর্থনীতির অন্যতম বড় স্তম্ভ। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় ছড়িয়ে থাকা লাখো প্রবাসী বাংলাদেশি প্রতি মাসে দেশে পাঠান বিপুল অঙ্কের অর্থ। কৃষিক্ষেত্রে খাদ্যশস্য উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি। একসময়ের খাদ্য ঘাটতির দেশ আজ অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। কিন্তু শহরমুখী স্রোতে বাড়ছে জনঘনত্ব, চাপ বাড়ছে অবকাঠামোয়, বাসস্থান আর যাতায়াতে। উন্নতি হচ্ছে অর্থনীতির সূচকগুলো উপরের দিকে, কিন্তু সেই উন্নতির চাপ প্রতিদিনের জীবন কতটা সুখ আনছে? পরিসংখ্যান বাড়লেও মানুষের মনের প্রশান্তি কি সত্যিই বাড়ছে? উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ মোকাবেলা করছে কিছু গভীর সংকট। জলবায়ু পরিবর্তন, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, উপকূলীয় অঞ্চলের লাখো মানুষের জীবনযাত্রা প্রতিনিয়ত হুমকির মুখে। জনসংখ্যার ঘনত্ব, সীমিত ভূমিতে বিপুল জনসংখ্যা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানের উপর অতিরিক্ত চাপ। নগরায়ন সমস্যা, যানজট, দূষণ, অপরিকল্পিত নগর উন্নয়ন, দুর্নীতি ও প্রাতিষ্ঠানিক সংকট। প্রশাসনিক স্বচ্ছতা আর জবাবদিহিতার ঘাটতি সাধারণ মানুষের আস্থায় প্রভাব ফেলে। আমরা নিজেদের বলি নম্র, ভদ্র, পারিবারিক বন্ধন, অতিথি পরায়ণতা, ধর্মীয় মূল্যবোধ, এসব আমাদের পরিচয়ের অংশ। শত বছরের সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত সব মিলে এক গভীর নৈতিক ঐতিহ্যের দাবি করি আমরা। কিন্তু বাস্তবতায় প্রশ্নে তোলে, তাহলে এত চুরি চিন্তাই কেন? কেন বিশ্বাসের সংকটে এত গভীর? প্রতিবেশী থেকে প্রতিষ্ঠান পর্যন্ত সামাজিক মূল্যবোধ আর দৈনন্দিন বাস্তবতার মধ্যে এই ফারাক কোথা থেকে আসে? আমরা কি নিজেদের সংস্কৃতিকে যতটা পবিত্র মনে করি, বাস্তবে ততটাই পালন করি? এটা কোনো একক উত্তরের প্রশ্ন না, এটা একটা জাতির আত্মপর্যালোচনার প্রশ্ন। হয়তো দ্রুত নগরায়ন, অর্থনৈতিক চাপ আর মূল্যবোধের প্রজন্মোত্তরের পরিবর্তন সব মিলিয়েই তৈরি হয়েছে এই ফারাক। এত নদী, এত সবুজ, এত সংস্কৃতি, এত সম্ভাবনা, এত সমৃদ্ধ ইতিহাস, তারপরও কেন এত মানুষ নিজেদের অসুখী মনে করে? হয়তো উত্তরটা বাইরের না, ভেতরে। প্রতিযোগিতা, অনিশ্চয়তা, প্রত্যাশা আর বাস্তবতার ফারাক, এসবই হয়তো সেই অসুখের বীজ। সামাজিক মাধ্যমে তুলনামূলক জীবন, শহরের চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, সব মিলে তৈরি হয় এক অদৃশ্য অস্থিরতা। কিন্তু একটা কথা সত্যি, এই মাটির মানুষ যতই অসুখী বলুক, তারাই আবার একে অপরের বিপদে সবার আগে ছুটে যায়। বন্যায়, দুর্যোগে, প্রতিবেশীর কষ্টে এই মানুষগুলো আবার সবচেয়ে বেশি মানবিক হয়ে ওঠে। এই দ্বন্দ্বেই বাংলাদেশ। বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে মালয়েশিয়া পর্যন্ত তারা নিজেদের সংস্কৃতি ধরে রেখেছেন বিদেশের মাটিতেও, আর দেশের অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ অবদান। তরুণ প্রজন্ম আজ প্রযুক্তি, শিক্ষা, উদ্যোক্তা মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে নতুন দিকে। জনসংখ্যার বড় অংশই তরুণ। এই ডেমোগ্রাফিক ভিত্তিতেই সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হতে পারে। বাংলাদেশ শুধু একটা মানচিত্রের নাম না, এটা একটা স্বপ্ন, একটা অনুসন্ধান, একটা চলমান গল্প। হাজার বছর ইতিহাস, রক্তে কেনা স্বাধীনতা, নদীর কোলে গড়া সভ্যতা, বৈচিত্র্যময় সংস্কৃতি আর অগণিত সংগ্রামী মানুষ, সব মিলে এক জটিল, সুন্দর, অসম্পূর্ণ জাতির পরিচয়। আপনার কি মনে হয়, আমরা কি সত্যি যতটা নম্র বলে দাবি করি, ততটাই এদেশ কি সত্যি তার সম্ভাবনা সমান সুখী? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ডকুমেন্টারি বর্ডার চ্যানেলটি